নমস্কার, সানন্দা নিউজে আপনাদের প্রত্যেকের স্বাগত। আমি প্রিয়া আপনাদের সঙ্গে চোখ রাখবো এই মুহূর্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে। ফের ডাম্পারের ধাক্কায় সাকরাইলে একসঙ্গে আহত হলেন 9 জন। আহতদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বালি খাদানমুখী ডাম্পারের ধাক্কায় সাকরাইলে একসঙ্গে আহত হলেন 9 জন। আহতদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। ঘটনার পর উত্তেজিত জনতা দুটি ডাম্পারে আগুন ধরানো, ভাঙচুরের পাশাপাশি বালি গাড়ির দৌরাত্ম্য কমানোর দাবিতে এলাকায় দীর্ঘক্ষণ অবরোধ চালান। জানা গেছে সোমবার রাত 8টা নাগাদ সাকরাইল ব্লকের নেহর এবং মজুরা গ্রামের মাঝামাঝি এলাকায় নদী থেকে বালি তুলতে যাওয়ার সময় একটি খালি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে এক গৃহস্থের বাড়িতে সজোরে ধাক্কা মারে। ডাম্পারের ধাক্কা এবং বাড়ির দেওয়াল চাপা পড়ে 9 জন আহত হন। তাদের ভাঙাগড় হাসপাতালে আনা হলে গুরুতর আহত 5 জনকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে ঘটনার পর উত্তেজিত গ্রামবাসী ঘটনাস্থলে দুটি ডাম্পারে আগুন লাগিয়ে দেয়, আরও বেশ কয়েকটি ডাম্পার ভাঙচুর করে। এরপরে খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে অবস্থান নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, এলাকায় বালি গাড়ির দৌরাত্ম্য নিয়ে মানুষের ক্ষোভ বহুদিনের। এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে, রাস্তা অবরোধ হয়েছে কিন্তু মেলেনি কোনো সুফল। এই দুর্ঘটনার পর গতকাল রাত থেকে অবরোধে নামেন স্থানীয়রা। সাকরাইল থানার পক্ষ থেকে দফায় দফায় গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করে অবরোধ তোলার চেষ্টা চালানো হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী আহতদের ভালো চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত বাড়িটি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মেরামতের প্রতিশ্রুতি দেওয়ায় পথ অবরোধ ওঠে। কি নাম আপনার? কেদার বেসরা, বাড়ি কোথায়? মুজরা। কি হয়েছে? এই মানে ওখানে রান্না বান্না করেছিলাম বাড়িতে, আর হঠাৎ ডাম্পার কীভাবে এলো ওটা বুঝতে পারি না, ধারণা করছি না, ধারণার বাইরে কী করে এসেছে এটা আমরা বলতে পারছি না। তো একজন বাচ্চা সিরিয়াস হয়েছে, 3 জন ভালো আছে, আরও মোট কতজন ছিল? মোট 9 জন ছিলাম। ছিল এই 8টার সময়। আচ্ছা, ডাম্পারে তো ঢুকি গেল এই দিকে। 8টার সময় ডাম্পারটা এসে বাড়িতে ঢুকে যায়। হ্যাঁ, তারপর 8টার সময় গাড়ি আসে। তারপর দিয়ার তারপর কি ডাম্পারে এখানে তো ছিল দিকে পুলিশ আইসি করে তো নিয়ে গেছে। আচ্ছা, মানে 5 জন এখানে মানে যে অ্যাক্সিডেন্ট হয়েছে তাহলে 10 জন। আচ্ছা, 10 জনের মধ্যে ঘুরে আছে 5 জন, আর 5 জন আছে হাসপাতালে। হাসপাতালে আছে। মানে এই 10 জন যে অ্যাক্সিডেন্ট হলো, এই একটা বাড়িতেই ছিল 10 জন। হ্যাঁ, মানে সে ঘরে আর সে ঘরে আইসি এখানে জমা হয়েছিল। আচ্ছা আচ্ছা, তো আপনারা এখন কি চাইছেন? আপনার দাবি কি? ঘর গাড়ি মানুষ আর কি চাইবে? টাকা পয়সা যাহা যত যা ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ চাইছেন। দাবি ছিল। দাবিগুলা প্রথমত দাবি হচ্ছে যে পরিবারের মানুষগুলো আহত হয়েছে সেই পরিবারে তারা যেন সঠিক পরিষেবার মধ্যে চিকিৎসা পায় এবং স্পেশালিস্টভাবে চিকিৎসা পায়। আর যেগুলো ক্ষতি হয়েছে, ধরো বাড়ি ভেঙেছে, প্রাইমারি স্কুলের গার্ডওয়াল ভেঙে গেছে, ওইগুলো যেন রিপেয়ারিং হয়। তারপরে আছে যেমন এই যে ল্যাম্প পোস্ট, তারপরে আপনার এই বাম্পার যাতে হয়। সাকরাইল থানার ওসি ছিলেন, উনি মেনে নিয়েছেন। গতকাল রাত্রে আমাদের প্রাথমিক ভাঙ্গা হসপিটাল থেকে যারা হালকা হয়েছেন ওদেরকে প্রাথমিক চিকিৎসা করে রাত্রের মধ্যে ফিরিয়ে আনা হয়, এবং যারা গুরুতর আহত হয়েছেন ওদেরকে ঝাড়গ্রামে নিয়ে যাওয়া হয়। ঝাড়গ্রাম থেকে একজনকে নিয়ে যাওয়া হয় পিজি, এবং আজকে যার 2 পা ফ্র্যাকচার হয়ে গেছে ওকে নিয়ে যাওয়া হয় কটক।
টানা দুদিন ব্যর্থ তল্লাশির পর অবশেষে মঙ্গলবার সকালে সুবর্ণরেখা নদীর জলে ভেসে উঠল নিখোঁজ সিদ্ধার্থ শঙ্করের নিথর দেহ। টানা দুদিনের তল্লাশি ব্যর্থ হওয়ার পর অবশেষে মঙ্গলবার সকালে সুবর্ণরেখা নদীর জলে ভেসে উঠল নিখোঁজ সিদ্ধান্ত শঙ্করের নিথর দেহ। নদীতে মাছ ধরতে গিয়ে জলে ভাসতে দেখে কেশিয়াড়ি ব্লকের আমিলাশাই গ্রামের স্থানীয় মানুষরা। উল্লেখ্য, গত রবিবার খড়গপুর থেকে সিদ্ধান্ত শঙ্কর তার বন্ধুদের সাথে নদী তীরবর্তী ভরসাঘাট এলাকায় পিকনিক করতে আসে। ওই সময় স্নান করতে গিয়ে তলিয়ে যায় সিদ্ধান্ত। বহু খোঁজাখুঁজির পরও ব্যর্থ হয় সকলে। এরপর স্থানীয় পুলিশ এবং সিভিল ডিফেন্সের টিম তল্লাশি চালায়, কিন্তু দুদিন তল্লাশি চালিয়েও কোনোভাবেই খোঁজ পাওয়া যায়নি তার। এরপর মঙ্গলবার ভোরে আমিলাশাই গ্রামের কিছু মানুষ মাছ ধরতে গিয়ে দেখে নদীর জলে ভাসছে একটি দেহ। তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে আসে ডাঙ্গায়। এরপর খবর দেওয়া হয় কেশিয়াড়ি থানার পুলিশকে। পুলিশের পক্ষ থেকে সিদ্ধান্তর পরিবারকেও খবর দেওয়া হয়। তারা এসে ওই দেহটিকে শনাক্তকরণ করে। এলাকার বাসিন্দা দিব্যেন্দু বেরা বলেন, সকালে খবর পেয়ে আমরা ছুটে যাই নদী তীরবর্তী এলাকায়। দেহ খুঁজে পাওয়ার ঘটনায় বহু মানুষ জড়ো হয় ততক্ষণে। যেহেতু আমরা সংবাদ মাধ্যমে বিষয়টি শুনেছি, তাই আমার অনুমান ছিল নিখোঁজ ব্যক্তি তিনিই হবেন। মাছ ধরতে যাওয়া ব্যক্তিদের বক্তব্য, মাছ ধরতে ধরতে হঠাৎই জলে ভাসতে দেখা যায় দেহটিকে। অনেক কষ্টে ওখান থেকে তুলে নিয়ে আসি আমরা। অন্যদিকে পরিবারের লোকেরা এসে কান্নায় ভেঙে পড়ে সিদ্ধান্তকে এভাবে দেখে। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শুধু সিদ্ধান্ত নয়, এর আগে সুবর্ণরেখা নদীর জলে স্নান করতে গিয়ে প্রাণ হারিয়েছে অনেকেই। তবুও প্রাণের ঝুঁকি নিয়ে অনেকেই নেমে যায় সুবর্ণরেখার শান্ত জলে। তরতাজা যুবক সিদ্ধান্তর মৃত্যুতে শোকের ছায়া পরিবারে। ডেডবডিটা কোথা থেকে পাওয়া গেছে? কখন পাওয়া গেছে? মানে কোথায়? হ্যাঁ, সুবর্ণরেখায় তো ঠিকই আছে। এবারে সুবর্ণরেখা ঠিক কোন জায়গাটাতে? আমিলাশাই নিচে, মানে ওই কাঁটাপাল সীমান্তে তো? তো আপনারা কি বালি ছাঁকতে গেছিলেন না পুতা? মাছ ধরতে গেছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ছিলেন কে কে ওই জায়গাতে? মানে ধরার মুহূর্তে কে কে ছিলেন? 6 জন ছিলেন। তো আপনারা দেখতে পেলেন কিভাবে যে ওখানে একটা ডেড বডি আছে? কম জল আচ্ছা যাচ্ছে, আচ্ছা, দেখতে পাওয়া যাচ্ছে। মানে মাছ ধরার মুহূর্তে আপনারা দেখতে পেলেন আর কি। আচ্ছা আচ্ছা। আপনার নাম? আচ্ছা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 12 জানুয়ারি থেকে 14 জানুয়ারি পর্যন্ত বৃষ্টি হওয়ার কথা, কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের একদিন আগেই মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার বেশিরভাগ জায়গায় বৃষ্টি শুরু হলো। আগে থেকেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল পশ্চিমী ঝঞ্ঝার কারণে উৎসবের মরশুম মকর সংক্রান্তির সময় রাজ্য জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। পূর্বাভাস অনুযায়ী 12 জানুয়ারি থেকে 14 জানুয়ারি পর্যন্ত বৃষ্টি হওয়ার কথা, কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের একদিন আগে মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার বেশিরভাগ জায়গায় বৃষ্টি শুরু হলো। এদিন বিকেল 4টে থেকে প্রায় 8 ঘন্টা যাবৎ গোপীবল্লভপুর 1 এবং 2 নম্বর পাশাপাশি নয়গ্রাম ব্লকের বেশিরভাগ জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। তবে শীতের মরশুমে এই বৃষ্টি হওয়ার চিন্তায় এলাকার কৃষিজীবী মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ। কারণ বৃষ্টি যেমন নষ্ট করবে শীতের সবজি, তেমন মাটি করবে মকর পরব। রক্তদান মহৎদান, এই স্লোগানকে মূল মন্ত্র করেই মঙ্গলবার রক্তদান শিবিরের আয়োজন করল জাহালদা A1 ক্লাব। রক্তদান মহৎদান, এই স্লোগানকে মূল মন্ত্র করেই মঙ্গলবার রক্তদান শিবিরের আয়োজন করল জাহালদা A1 ক্লাব। এদিন জাহালদা বাস স্ট্যান্ডের ক্লাবের পক্ষ থেকে এই রক্তদান শিবিরটি আয়োজন করা হয় মেদিনীপুর ব্লাড ব্যাংকের সহায়তায়। এদিনে রক্তদান শিবিরে সাড়া দিয়ে এদিন এলাকার পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় 30 জন রক্তদাতা শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন বলেই জানা গিয়েছে। শিবিরে রক্তদাতাদের উৎসাহ ছিল দেখার মতন।
সমস্ত রক্তদান শিবিরটি কোভিড বিধি মেনে হয় বলেই জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে। আমরা আজকে নয়, এটা 7ম বর্ষে পড়েছে। 7 বছর ধরে আমরা প্রত্যেক বছর, এবছর তো আরও কোভিড সিচুয়েশান, তার মধ্যেও আমরা এই রক্তদান শিবির করছি, মানুষের সহযোগিতা পাচ্ছি এবং প্রচুর মানুষ ব্লাড দিতে আসছে। করোনা প্রোটোকল মানে করোনা দূরত্ব এবং দূরত্ব বজায় রাখার কথা বলছেন সরকার, এবং মাস্ক বাধ্যতামূলক, সেটাই কি মানা হচ্ছে? অবশ্যই আপনি দেখতে পাবেন এই ক্যাম্পে মাস্ক ছাড়াই ক্যাম্পে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং সবাই দূরত্ব মেনটেন করেই আজকের এই রক্তদান শিবির অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। কতজন রক্তদাতা রক্তদান করলেন এই পর্যন্ত 25-30 জন করেছেন। মহিলা কতজন, পুরুষ কতজন? মহিলা 10-12 জন করেছেন। ডাক্তারবাবুরা কোথাকার ডাক্তার? ব্লাড ব্যাংক নিয়ে মেদিনীপুর ব্লাড ব্যাংক থেকে এসেছে। পরবর্তী দিনে ভাবনা চিন্তা কি রয়েছে? পরবর্তী দিনে আমাদের ভাবনা চিন্তা রয়েছে সমাজের বিভিন্ন স্তরে যারা পিছিয়ে পড়া মানুষ তাদের কাছে পৌঁছানো, তাদের দুঃখ কষ্টের ভাগ নেওয়া এবং তাদের এই শীতকালে শীতবস্ত্র প্রদান থেকে বিভিন্ন যতটুকু সমাজমূলক কাজ করা যায় ক্লাবের মধ্য দিয়ে আমরা সেগুলো করার চেষ্টা করি। প্রশাসনিক তরফ থেকে কতটা সহযোগিতা করা হচ্ছে এই ক্লাব? হ্যাঁ, প্রশাসনের তরফ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, সরকারের তরফ থেকে আমাদের ক্লাবকে 5 লক্ষ টাকা আর্থিক অনুদান করা হয়েছে। এছাড়াও বিভিন্ন প্রশাসনিক লেভেলে আমরা যখন যে হেল্প চাই সেটা পাই। মহিষাদলের গড়কমলপুরে একই পরিবারের 5 জন সহ এলাকার 11 জন করোনায় আক্রান্ত হলেন। আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। মহিষাদলের গড়কমলপুরে একই পরিবারের 5 জন সহ করোনায় আক্রান্ত হলেন 11 জন। আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। করোনার তৃতীয় ঢেউয়ে রাজ্যব্যাপী ক্রমশ বাড়ছে সংক্রমণের হার। নতুন করে করোনা সংক্রমণের কারণে প্রতিটি জায়গায় ফের শুরু হয়েছে চাপা আতঙ্ক। এর মধ্যেই এবার একই পরিবারের 5 জন সহ এলাকার 11 জন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল মহিষাদলের গড়কমলপুর এলাকার মাইতি এবং বেড়াপাড়ায়। গত 27শে ডিসেম্বর মহিষাদল গড়কমলপুর এলাকায় একজন আশাকর্মী আক্রান্ত হন। তারপর 2রা জানুয়ারি ওই আশাকর্মীর বাড়ির শ্বশুর এবং শাশুড়ি আক্রান্ত হন। আক্রান্তরা পাঁশকুড়ার বড়মা হাসপাতালে ভর্তি রয়েছেন। তারপর আশাকর্মীর স্বামী এবং ছেলেও আক্রান্ত হয়। পাশাপাশি পাশের বেড়াপাড়ায় 6 জনের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তবে স্থানীয় পুলিশ প্রশাসন আক্রান্তদের পাশে থেকে তাদের ওষুধ থেকে খাওয়া দাওয়া দেওয়া হলেও এলাকা চিহ্নিত করে ঘিরে না দেওয়ায় আতঙ্কে রয়েছেন প্রতিবেশীরা। বিডিও যোগেশ চন্দ্র মণ্ডল জানান, এখন এলাকা বাঁশ দিয়ে ঘিরে রাখার নিয়ম নেই, সেই কারণে আমরা আশাকর্মীদের পাঠিয়ে খবরাখবর নিচ্ছি প্রতিনিয়ত। আশাকর্মীদের মাধ্যমে আক্রান্তদের বাড়ি থেকে বেরোতে বারণ করা হয়েছে। আমরা প্রতিনিয়ত যোগাযোগ রেখেছি। আর অপরদিকে আক্রান্ত পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত 5 দিন আগে কিছু খাদ্য সামগ্রী পাঠিয়েছিল পুলিশ প্রশাসন, তারপর সেইভাবে কোনো যোগাযোগ নেই। না, এখানে তো কন্টেনমেন্ট জোন হয়নি। গত প্রায় 10 দিন হয়ে গেল একই বাড়িতে 5 জন হয়েছে, মানে আশাকর্মী উনি আবার আমাদের গড়কমলপুর গ্রাম পঞ্চায়েতে সুপ্রিয়া মাইতি নামে, ওনার স্বামী, ছেলে এবং ওনার শ্বশুর শাশুড়ি। 11 থেকে 12টা কেস অন্য এই রাস্তার ধারে আরেকটা আছে, কিন্তু কন্টেনমেন্ট জোন বলে আমরা কিছু জানিনি। এই এলাকার আবার পঞ্চায়েত মেম্বার, নির্বাচিত জনপ্রতিনিধিও আমি। জানার সঙ্গে সঙ্গে আমি অঞ্চলে খবর দিয়েছি, প্রধানকে বলেছি, অঞ্চলে যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানেও বলেছি, তারা তার ব্যবস্থা করেছে, কিন্তু রিপোর্টও করেছে, কিন্তু কন্টেনমেন্ট জোন এখানে হয়নি। কন্টেনমেন্ট জোন করার জন্য সর্বপ্রথম যেদিনই কেস ধরা পড়ে সেই দিনই আমি প্রধানকে জানিয়েছি, আমাদের স্বাস্থ্য সঞ্চালিকাকে জানিয়েছি, প্লাস আমাদের অঞ্চলে যে হেলথ সেন্টার আছে গড়কমলপুর গ্রাম পঞ্চায়েতে তিনাকেও জানিয়েছি। ঠিক আছে, তিনি বললেন যে আমরা সব জায়গায় রিপোর্ট করে দিয়েছি। বললাম, ম্যাডাম এখানটা রাস্তাটা বন্ধ করা উচিত, কন্টেনমেন্ট জোন করা উচিত। বলে ওনাদের অর্ডার ছাড়া তো আমরা কিছু জানি না, ব্যাস এই মাত্র। আমার নাম চন্দন বেরা। মহিষাদলের কন্টেনমেন্ট জোন এই মুহূর্তে একটা আছে, সেটা হচ্ছে আমাদের গড়কমলপুর ভিলেজ গড়কমলপুর, সেখানে বেড়াপাড়া আর মাইতিপাড়া এই এলাকাটাকে আমরা কন্টেনমেন্ট করেছিলাম। তো ভবিষ্যতে দেখা যাক ওটা, তবে ওখানে যে কজন ছিল আক্রান্ত সে কজন এখন সুস্থ আছেন, তবে নতুন কিছু আক্রান্তের সংখ্যা আবার ওখানে বেড়েছে। তো ওই জায়গাটা আপাতত আমরা কন্টেনমেন্ট জোন রাখছি। যেখানে এরপরে কেস সংখ্যা যেখানে বাড়বে সেখানে তো ডেফিনেটলি আমাদেরকে করতে হবে, তো ওটা আমরা দেখে স্টাডি করে আমরা দেখে নেব। হ্যাঁ, আমাদের এই মাইতিপাড়ার কন্টেনমেন্ট জোন তো আগের থেকেই ছিল, আজকে নতুন করে আর একটা হয়েছে বেড়াপাড়া। তো আমরা ওই কারণেই বিভিন্ন রকমভাবে মানুষকে সচেতন করার চেষ্টা করছি
এই বর্তমান সিচুয়েশানে যে ভাইরাল ইনফেকশানগুলো হচ্ছে এটা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। ওমিক্রন বলুন বা কোভিডের যে ডেল্টা ভেরিয়েন্ট আছে এগুলো দ্রুত ছড়াচ্ছে। সেই কারণে যাতে সাধারণ মানুষ বেশি অ্যাফেক্টেড না হয় এজন্য আমরা সচেতন করছি, এবং মাস্ক এবং দূরত্ববিধি এই দুটোই হচ্ছে সবথেকে সহজ উপায় যাতে সংক্রমণটা কমানো যায়। আর সেক্ষেত্রে আজকে গিয়ে ওই এলাকায় গিয়ে দেখা গেল কন্টেনমেন্টের চিহ্নই নেই। কন্টেনমেন্ট জোনের চিহ্ন বলতে আমরা তো ওখানে ওই একটা করে এখন তো আর সেই রকম বাঁশ বেড়া দিয়ে ঘেরার কোনো এটা নেই, আমরা একটা করে নোটিফিকেশান ওখানে দিয়ে দিচ্ছি। আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তাদের ইয়ে করে বলে দিচ্ছে যে এই এলাকার লোকজন বাইরে বেরোবে না বা ওই পরিবারের লোকজন বাইরে বেরোবে না, যেগুলো প্রয়োজন আছে সেগুলো আশাকর্মী বা আমাদের প্রশাসনের লোকজন, পঞ্চায়েতের লোকজন তারা দেখে নেবে। এখন এই মুহূর্তে কিন্তু আর বাঁশ দিয়ে ঘেরার কোনো নিয়ম নেই, আমরা জাস্ট নোটিফিকেশান করে দিচ্ছি। পঞ্চায়েত সদস্য বললো যে তিনি যেখানে কন্টেনমেন্ট জোন সেটা তিনি জানেনই না। সেটা উনি হয়তো খেয়াল করেননি, সেটা হতে পারে, কিন্তু আশাকর্মীরা গিয়ে আমাদের হেলথের তরফ থেকে এই বাড়িটা যে কন্টেনমেন্ট জোন, এই বাড়িতে যেহেতু কোভিড পজিটিভ আছে এখানে সাধারণ অন্য লোকজন যাতায়াত করবে না, এটা তারা লিখে দিয়ে আসছেন এবং বলে আসছেন। সঙ্গে থাকুন, ফিরছি একটি বিজ্ঞাপন বিরতির পর। দেখতে থাকুন সানন্দা নিউজ। জয়গুরু সেবা সদন, বেলদা, মোহাম্মদপুর, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে চিকিৎসা করতে আসছেন বিশিষ্ট ডাক্তারবাবুরা। আসছেন বিশিষ্ট গ্যাস্ট্রোএন্ডোলজিস্ট ও এন্ডোস্কোপি বিশেষজ্ঞ ডাক্তার তাপস ফ্রান্সিস বিশ্বাস। প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার সকাল 7:30 থেকে গ্যাস, অম্বল, বুক জ্বালা, লিভার ও পেটের যাবতীয় রোগে চিকিৎসা করে থাকেন। বেলদায় প্রথমবার, কলকাতা এসএসকেএম হসপিটাল থেকে আসছেন বিশিষ্ট নেফ্রোলজিস্ট, কিডনি ও প্রস্রাব রোগ বিশেষজ্ঞ ডাক্তার সৌগত দাশগুপ্ত। প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহের রবিবার চেম্বার করছেন জয়গুরু সেবা সদনে। এছাড়া আমাদের এখানে নিজস্ব এক্স রে মেশিন ও অত্যাধুনিক মেশিনের সাহায্যে দাঁতের সমস্ত চিকিৎসা করা হয়। দাঁত পরিষ্কার, আরসিটি, পিএফএম, ক্রাউন, দাঁত তোলা, দাঁত বাঁধানো, ওরাল হাইজিন সহ সমস্ত ধরনের চিকিৎসা। প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয়, কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে। আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার, বিশ্লেষণ ও প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল কোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা, ফেংশুই। আমাদের পরিবর্তিত ঠিকানা বেলদা কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট। প্রতি বুধবার ও বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এছাড়া চেম্বার করেন আদিবাড়ি ঠাকুর চকে পেঞ্চিয়া রিক্রিয়েশন ক্লাবে প্রতি সপ্তাহে সোমবার ও শুক্রবার সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। বিশেষ দ্রষ্টব্য, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটর, পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। যোগাযোগ নাম্বার 8972306685। মিনা স্টিল এম্পোরিয়াম নতুন রূপে এলো খাজরা হাসপাতালের পেছনে। নিয়ে এলো আলমারি, ড্রেসিং টেবিল, সোফা, আলনা, খাট, পালঙ্ক, চেয়ার, টেবিল ও অফিস আসবাবপত্র। স্টিল, কাঠ এবং ফাইবারের যাবতীয় আসবাবপত্র সুলভ মূল্যে গৃহস্থের জীবনে। এছাড়াও লেপ, বালিশ, মাদুর, বেড কভার, ট্রাঙ্ক, পাপোশ, ছাতা, কম্বল, লেপ কভার, আলমারি কভার, দরজার পর্দা, মশারি ও ব্যাগ, বিয়েবাড়ি, শ্রাদ্ধ বাড়ি ও অন্নপ্রাশনের সমস্ত আসবাবপত্র সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার সৌমেন্দু দে। মোবাইল নম্বর 8250671651। আরও একটি যোগাযোগ নম্বর 9732533857। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। রাতের অন্ধকারে তমলুক থানার স্টিমার ঘাট এলাকায় একটি বিলিতি মদের দোকানে আগুন লেগে পুড়ে ছাই হলো দোকানের সমস্ত সামগ্রী। রাতের অন্ধকারে তমলুক থানার স্টিমার ঘাট এলাকায় একটি বিলিতি মদের দোকানে আগুন লেগে পুড়ে ছাই হলো দোকানের সমস্ত সামগ্রী। দমকলের একটি ইঞ্জিন প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দোকানের ভেতরে থাকা আসবাবপত্র সহ দোকানের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে গভীর রাতে হঠাৎই আগুন লাগে। ঘটনাটি প্রথমে এলাকাবাসীর নজরে আসলে স্থানীয়রা জল ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু দোকানে দাহ্য পদার্থ থাকায় সহজে আগুন নিয়ন্ত্রণে না আসায় খবর দেওয়া হয় দমকলে। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মদের দোকানের সমস্ত কিছু পুড়ে গেলেও পাশাপাশি থাকা দোকানগুলোর কোনো ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। দোকান মালিকদের দাবি,
প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই আগুনে। হয়েছিল আমরা আমাকে তো পাশের দোকান ফোন করে ডাকলো, দেখলাম এসে বললো যে দোকানে আগুন লেগে গেছে, এক্ষুনি ছুটে এসে দেখলাম যে পুরো দোকানে আগুন দাউ দাউ করে আগুন জ্বলছে। 12 লাখ টাকার উপর মাল ছিল, ফ্রিজ ফ্যান সব দাউ দাউ করে জ্বলছে। তো পুরো দোকানটা ছাই হয়ে গেছে। হ্যাঁ, দমকল নেমানোর আগেই 80% পুরো ছাই হয়ে গেছে। এটা ফরেন লিকারের সব কী করে আগুন লেগেছে তো জানি না। প্রত্যক্ষদর্শীরা বলছে, কেউ বলছে শর্ট সার্কিট, বলছে তো কেউ আগুন লাগিয়ে দিয়ে। আমার মনে হচ্ছে যে আগুন লাগিয়ে দিয়েছে, কেন শর্ট সার্কিটে কখন আমাদের সব বন্ধ থাকে ইলেকট্রিক। আনুমানিক কেমন ক্ষতি হয়েছে? 12 লাখ টাকার উপর তো মাল ছিল, তারপর তো আদার্স ফার্নিচার আছে। এটা স্টিমার ঘাট, তমলুক। আমরা কাউন্সিলর মারফত খবর পাই যে তমলুক এফএল শপে একটা দোকানে আগুন লেগেছে। আমি ফায়ার ব্রিগেড নিয়ে যথারীতি তমলুক ফায়ার স্টেশন থেকে চলে আসি। এসে দেখলাম আগুনটা জ্বলছে। মিনিট 20 চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। মালপত্র নষ্ট হয়েছে মোটামুটি লক্ষাধিক টাকার। দোকানদারের বয়ান অনুযায়ী লক্ষাধিক টাকার মালপত্র নষ্ট হয়েছে। আর আমি স্টেশন অফিসার অসীম কুমার ঘোষ, বর্তমান ওসি তমলুক ফায়ার স্টেশন। দুষ্টু ষাঁড়ের আতঙ্কে অতিষ্ঠ চন্দ্রকোনাবাসী। ষাঁড়ের তাণ্ডব থেকে বাঁচতে এলাকার মানুষজন কোথাও ব্যারিকেড করছেন, তো কখনো হুলা জ্বালিয়ে ষাঁড় তাড়াচ্ছেন। বেশ কয়েকদিন ধরে এলাকার দাপিয়ে বেড়াচ্ছে একটি ষাঁড়। দুষ্ট ষাঁড়ের আতঙ্কে অতিষ্ঠ চন্দ্রকোনাবাসী। ষাঁড়ের তাণ্ডব থেকে বাঁচতে এলাকার মানুষজন কোথাও ব্যারিকেড করছেন, তো কখনো হুলা জ্বালিয়ে ষাঁড় তাড়াচ্ছেন। নয়তো নিরুপায় হয়ে বাড়ির ছাদে রান্না বান্না থেকে শুরু করে সারছেন যাবতীয় ঘরকন্না। ঘটনা চন্দ্রকোনা থানার মল্লেশ্বরপুর পৈমা ভোলাইবনি এলাকার। জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন একটি সাপ। এই ষাঁড়ের আক্রমণে এলাকার প্রায় 8 জন আহত হয়েছে। ষাঁড়ের আক্রমণ থেকে বাঁচতে যাবতীয় চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয়রা, কিন্তু কোনোভাবেই ষাঁড়টিকে কাবু করতে না পেরে স্থানীয় মানুষজন এখন সরকারের মুখাপেক্ষী, যাতে দ্রুত প্রশাসন ষাঁড়টিকে কোনো জায়গায় স্থানান্তরিত করে রেহাই দেয় এলাকার মানুষকে। আজকে এরকম উৎপাত করছে, খেতে দিচ্ছে নি, তারপরে হচ্ছে ঘরে 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 ছুটছে কেঁদালে লোককে মারতে যাচ্ছে খেদাড়া হয়ে। এটাই 3-4 দিন আর এখানটাই হচ্ছে, এখানটায় আজকে আবার বেশি হচ্ছে। ওই যে খাওয়া দাওয়া এবারে ঘরে ছাদে খাওয়া হয়েছে, ওদের সব ছাদে রান্না হয়েছে, ছাদে খাওয়া হয়েছে, এবারে বেড়াতে পারিনি। আজ সারাদিন আমাদেরকে বেড়াতে দেয়নি। সকাল থেকে ছাদেই রান্না বান্না করেছি, ছাদেই খাওয়া দাওয়া করেছি। আর হচ্ছে আমরা বন দপ্তরকে জানাচ্ছি যে আমার ষাঁড়টি যেমন দয়া করে নিয়ে যায়। আমাদেরকে একবারে মারছে, ধরছে, ঘর থেকে বেড়াতে দিচ্ছে নি, বাচ্চারা বেড়াতে পাচ্ছেন নি। আমরা তাহলে কি উপায় করব? সেই ব্যবস্থাটা করে দিন, নাহলে আপনারা এসুন ষাঁড়টিকে বন দপ্তরকে নিয়ে যান। আমরা এমন হয়েছি যে আজ সারাদিন খেতে পাচ্ছি নি, আমরা এমন করছে ষাঁড়টা। হ্যাঁ, আপনাদিকে দয়া করছে, আপনারা এসে নিয়ে যান বন দপ্তরকে। হ্যাঁ, মারধর করছে, খেদাড়ে নিয়ে যাচ্ছে, ছেনাপেনাকে বেড়াতে দেয়নি। হ্যাঁ, খাওয়া দাওয়া ছাদে করেছি, ছাদে রান্না বান্না সব করেছি, করে ছাদে খাওয়া দাওয়া করেছি। হ্যাঁ, হ্যাঁ, এখনো ষাঁড়টা রয়েছে, আবার সারা রাত থাকবে। তাহলে আমরা কি করে বেড়াবো সারা রাত? হ্যাঁ, সারা রাতে বেড়াতে পারবো? তাহলে ও যদি মারধর করে, আপনাদিকে দয়া করছে, আপনারা নিয়ে যান বন দপ্তরকে বলছি। কতদিন ধরে আজ বোধহয় 2 বছর ধরে এরকম করছি, 2 বছর এরকম করছে। যেমন একবারে উৎপাত করে দিচ্ছে, একবারে আজ একবারে সকাল থেকে আমাদেরকে নামতে দেয়নি ছাদ থেকে।
মালদার বামনগোলা থানার ভারত বাংলাদেশ সীমান্তের 159 নম্বর ব্যাটালিয়নের এক বিএসএফ জওয়ানের রহস্য মৃত্যুর পর জওয়ানের কফিনবন্দি দেহ পাঞ্জাবের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হলো। মালদার বামনগোলা থানার ভারত বাংলাদেশ সীমান্তে 159 নম্বর ব্যাটালিয়নের এক বিএসএফ জওয়ানের রহস্য মৃত্যুর পর জওয়ানের কফিনবন্দি দেহ পাঞ্জাবের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হলো। মৃত বিএসএফ জওয়ানের নাম বিবেক তিওয়ারি, বয়স মাত্র 36 বছর। সোমবারের এই ঘটনার পর মঙ্গলবার থেকে বামনগোলা থানা এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি আঁটো করা হয়েছে। যদিও ওই জওয়ানের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো কিছু পরিষ্কার করে জানাতে পারেনি বিএসএফ কর্তৃপক্ষ। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সোমবার 159 ব্যাটালিয়নের বামনগোলা ব্লকের খুটাদহ ক্যাম্পের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় হারিয়া নদীতে ওই বিএসএফ জওয়ানের দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বামনগোলা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, কিছুদিন কাঁটাতারের ওপারে হবিবপুর বামনগোলা জুড়ে গরু পাচারের চেষ্টা চালায় জোর কদমে বাংলাদেশের পাচারকারীরা। গত শুক্রবার ওই এলাকার হবিবপুরের 159 ব্যাটালিয়ন জওয়ানদের গুলিতে এক বাংলাদেশি পাচারকারীর মৃত্যু হয়। ঠিক তার পরের দিন সোমবার বামনগোলা ব্লকের খুটাদহ ক্যাম্পের ভারত বাংলাদেশ সীমান্তে নদীতে এক বিএসএফ জওয়ানের মৃতদেহ উদ্ধার ঘিরে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ এবং বিএসএফ এর প্রাথমিক অনুমান, কিছুদিন আগে বাংলাদেশের পাচারকারীরা চোরা পথে গরু পাচারের সময় বিএসএফ কে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে। পাল্টা বিএসএফ গুলি চালালে এক বাংলাদেশের মৃত্যু হয়। বিএসএফ এর অনুমান, সীমান্তবর্তী এলাকায় ওই বিএসএফ জওয়ান গরু পাচারের বাধা দেওয়ায় পাচারকারীরা ওই জওয়ানকে মেরে নদীর জলে ভাসিয়ে দিয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে 159 নম্বর ব্যাটালিয়নে। ওই জওয়ানের মৃতদেহ ময়না তদন্তের ক্যাম্পে নিয়ে আসে। সেখানে তাকে কফিন বন্দি দেহ সম্মান জানানোর পর জওয়ানের দেহ তার বাড়ি পাঞ্জাবের উদ্দেশ্যে পাঠানো হয়। ডাকাতির আগে বিভিন্ন সামগ্রী সহ 3 দুষ্কৃতীকে পাকড়াও করল মানিকচক থানার পুলিশ। ডাকাতির আগে বিভিন্ন সামগ্রী সহ 3 দুষ্কৃতীকে পাকড়াও করল মানিকচক থানার পুলিশ। গোপন সূত্রে খবরে মানিকচকের রাজ্য সড়কের ধারে শেখপুরা মোড় এলাকায় অভিযান চালিয়ে সাফল্য পায় পুলিশ। মঙ্গলবার ধৃত 3 জনকে মালদা জেলা আদালতে পাঠিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে মানিকচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন শেখ হাফিজ উদ্দিন, মীর ইন্তাজ আলী, শেখ মুন্না। 3 জনই মানিকচক থানার অন্তর্গত মথুরাপুর এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে একটি ধারালো অস্ত্র, 2টি লোহার রড এবং একটি তড়ি। সোমবার রাতে ডাকাতির উদ্দেশ্যে রাজ্য সড়কের ধারে শেখপুরা মোড় এলাকায় দাঁড়িয়েছিল ধৃতরা। তবে দুষ্কৃতিমূলক কাজের আগে পুলিশের অভিযানে ধরা পড়ে 3 দুষ্কৃতী। আজকের মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর। নমস্কার।